আচ্ছা দেখো, আমরা আমাদের হিস্ট্রির আজকে থেকে আমরা ডিটেইল পড়াশোনা শুরু করব এবং গতকালকে জাস্ট একটা ওভারভিউ দিয়েছিলাম। আজকে ডিটেইল পড়তে গেলেও আসলে আমরা হিস্ট্রি কখনোই ওই লেভেলের ডিটেইল পড়তে পারবো না যেভাবে আমরা কবিতাগুলি পড়ি বা অন্যান্য রাইটিংগুলো পড়ি। হিস্ট্রির টোটাল এজের একটা সামারি থাকে, সেই সামারিটাই আমরা পড়ব। আর আমরা যখন ব্রিফ কোশ্চেনগুলো পড়ব তখন পুরো এজ সম্পর্কে আমাদের কম বেশি জানা হয়ে যাবে। আবার যখন আমরা ওই এজের ফিচারটা পড়বো তাহলে এটা তিনটা মিলে, অর্থাৎ সর্বপ্রথম আমরা একটা সামারি পড়বো, এরপরে ব্রিফ কোশ্চেনগুলো পড়বো, এরপরে আমরা ওই এজের ফিচারগুলি পড়বো। সো এই তিনটা মিলে একসঙ্গে আমাদের ওই এজটা সম্পর্কে পুরোপুরি জানা হবে। আর হিস্ট্রি আমাদের কমপ্লিট করতে মিনিমাম 2 থেকে আড়াই মাস লাগবে। তাও হবে কিনা, কারণ হিস্ট্রির ব্যাপারটাই এরকম, অনেক বড় পার্ট। সো আমরা চেষ্টা করব, হয়তো আমাদের যখন বোরিং লাগবে তখন আমরা অন্য কোনো একটা পার্ট পড়ে আবার এখানে ব্যাক করব। আর এক একটা এজের উপরে আমাদের দেখা যাচ্ছে 3টা 4টা করে ক্লাস হবে। সো দেখো, আমি আজকের যে ক্লাসটা সেটার হচ্ছে একটা স্ক্রিনশট তোমাদেরকে দিয়েছি, দেখো সেটা এই যে এটা। এবং এটা হচ্ছে পুরো অ্যাংলো সেকশন যে পিরিয়ডটা রয়েছে সেটারই একটা সামারি। এবং এই সামারির পরে আমরা পড়ব হচ্ছে এইটার উপরে ব্রিফ কোশ্চেনগুলো। সো আগে সামারিটা চলো আমরা দেখি। তোমরা বেশ কয়েকজন গ্রুপে গতকালকে আমি যে হোম টাস্কটা দিয়েছিলাম তোমরা সেটা শেয়ার করেছো, তোমাদেরকে ধন্যবাদ অনেক। অন্তত তোমরা ট্রাই করেছো, বাকিরা যারা করো নাই প্লিজ অ্যাক্টিভ হও। কি জন্য অ্যাক্টিভ না হলে মুশকিল। আর একটা জিনিস যেটা মাথায় রেখো সেটা হচ্ছে যে আমাকে যেমন অনেকেই প্রশ্ন করে যে পরীক্ষা হয়তো তাড়াতাড়ি হবে, তো আর 3 মাস বা 4 মাস বা 2 মাস আছে, আমি কি এর মধ্যে কমপ্লিট করতে পারবো কিনা। তো আমি সবসময় বলি যে এটা তুমি পারবে কিনা তোমার ব্যাপার, কারণ তুমি এত 8 মাস 9 মাস ধরে পড়ো নাই, এখন এই 2 মাস ধরে তুমি পড়বে কিনা তারও তো গ্যারান্টি নাই। বা পড়লেও কতটা তোমার প্রোডাক্টিভিটি থাকে সেটাও তুমি জানো। সো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করি যে তোমরা পড়াটা কন্টিনিউ করো, কারণ হিস্ট্রিটা বা ইংলিশটা এভাবেই পড়তে হয়, ইংরেজিতে বিরতি বলে কোনো কথা নেই। তো আচ্ছা দেখো, আমি আজকের এই পড়াটা পড়ি। আমি যেহেতু গ্রামের বাড়িতে আছি, আমার বাচ্চারা আছে বাড়ির বাসাতে, সো তারা একটু হয়তো বা সাউন্ড করবে, এটা তোমরা একটু পজিটিভলি নিও। আচ্ছা, এবার দেখো যে সামারি অফ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড তোমরা জানো যে 450 থেকে 1066 সাল পর্যন্ত চলেছে, এবং সেই এজটা সম্পর্কে আমরা এখন পড়তে যাচ্ছি। দেখো এখানে সামারিতে বলা হচ্ছে যে, সামারি তোমরা দেখতে পাচ্ছ আশা করি, দেখো বলা হচ্ছে যে আওয়ার লিটারেচার, আমাদের যে হিস্ট্রির যে মানে আমাদের সাহিত্য যেটা ইংরেজি সাহিত্য যেটা, সেটা বিগিনস উইথ সংস অ্যান্ড স্টোরিজ অফ টাইম when the Teutonic ancestors were living on the borders of the North Sea। বলা হচ্ছে আমাদের যে সাহিত্য, ইংরেজি সাহিত্য যেটা আমরা পড়ছি, এটা শুরু হয়েছিল সংস অ্যান্ড স্টোরিজের মাধ্যমে, অর্থাৎ কিছু গান এবং কিছু স্টোরিজ সেগুলোর মাধ্যমে শুরু হয়েছিল। এটা পুরাতন সময়টাতে আর কি, যে সময়টাতে আমাদের টিউটনিক অ্যানসেস্টর, মানে আমাদের তৎকালীন যে পূর্বপুরুষ যাদেরকে বলা হচ্ছে টিউটনিক, তো এই টিউটনিক অ্যানসেস্টররা যখন বসবাস করত নর্থ সি, অর্থাৎ উত্তরের যে সাগরগুলি সেই সাগরগুলির আশেপাশে। উত্তরের সাগরগুলি বলতে আমরা যদি এইভাবে ধরি যে ইংল্যান্ডের উত্তরে, কারণ ইংল্যান্ডের উত্তরে যেমন ধরি, আমরা যদি ধরি যেমন হচ্ছে কি বলে এটাকে, ডেনমার্ক বা গ্রিনল্যান্ড। তারপর আমরা আরেকটা জিনিস বলতে পারি যে ইগলু যারা আছে না, এই টাইপের লোকগুলো আর কি। সো এইগুলোই হচ্ছে ওই মানে টিউটনিকদের আর কি পরের যেই ধারা সেইটাতে আর কি। আচ্ছা, তো সেই সকল অ্যানসেস্টারগুলো যখন ওই উত্তরের সাগরের যখন বর্ডারে বসবাস করতো সেই সময়টাতে আমাদের লিটারেচারটা শুরু হয়, এবং শুরু হয় হচ্ছে সেই শুরুর আইটেমগুলো ছিল সংস এবং স্টোরিজগুলো। Three tribes
of these ancestors, the Jutes, Angles, and Saxons conquered Britain in the latter half of the 5th centuries. বলা হচ্ছে তিনটা ট্রাইব ছিল ওই সময়টাতে। তিনটা ট্রাইব হচ্ছে আমরা যেটা বলতে পারি যে উপজাতি বা এমনি জাতি বলতে পারো। সেই তিনটা জাতি, সেই জাতির একটা ছিল হচ্ছে যার নাম হচ্ছে জুটস। এই জুট মানে কিন্তু পাট না, আমরা এটাকে তারপর এটা এইভাবে মনে রাখতে পারো আর কি। তো এই জুটস, আরেকটা ছিল অ্যাঞ্জেলস, আরেকটা ছিল হচ্ছে স্যাক্সনস। এই তিনটা জাতিরা, মানে তিন জাতি হয়তো ভিন্ন ভিন্ন তিন সময়, অথবা একই সময় ইংল্যান্ডের বা ব্রিটেনের বিভিন্ন পার্ট হয়তো বা তারা জয় করেছিল। সেটা হচ্ছে 5th সেঞ্চুরি, যেটা হলো হচ্ছে তোমার 500 সাল। সে 500 সালের ল্যাটার হাফ, অর্থাৎ অর্ধেকের শেষের দিকে, অর্থাৎ 450 পরে, মানে যখন যেখান থেকে আমাদের এই আহ, ইয়েটা শুরু হচ্ছে 450, তারপরে 100 বছর পরে আর কি এটা শুরু হচ্ছে। সরি, 5th সেঞ্চুরি বলতে তো 450 বোঝায় আর কি, মানে 401 থেকে 500 পর্যন্ত। সো এই সময়টাতেই আর কি এই সময়ের শেষের দিকে আর কি এই ইয়েটা হয়েছিল, কনকুয়েট করেছিল, তারা জিতেছিল, জয় করে নিয়েছিল। অ্যান্ড লেইড দ্য ফাউন্ডেশন অফ দ্য ইংলিশ নেশন, এবং তারা ইংলিশ যে জাতি, বর্তমান যে জাতি, সেই জাতির ভিত্তি স্থাপন করেছিল ওইখানে। দ্য ফার্স্ট ল্যান্ডিং ওয়াজ প্রবাবলি বাই এ ট্রাইব জুটস। বলছে প্রথম ল্যান্ডিংটা হয়েছিল, প্রথম ইংল্যান্ডে যে বসবাস শুরু করেছিল যারা, তারও আগে হয়তো লোক ছিল, কিন্তু যেখান থেকে আমরা আর কি এই আমাদের যে সাহিত্যের ইতিহাসে যেখান থেকে পাই সেই জায়গার কথা বলা হচ্ছে, যে সেইখানে এই তিনটা জাতির মধ্যে সর্বপ্রথম মনে হয় জুট জাতি তারা এখানে ল্যান্ড করেছিল। আন্ডার চিফ কল্ড বাই দ্য ক্রনিকল হেঙ্গিস্ট অ্যান্ড হোরসা। আচ্ছা, এখানে তাদের একটা চিফ চিফ ছিল, মানে যেটাকে বলা হচ্ছে যে তাদের গোত্র প্রধান, বা তাদের আমরা যদি বলে থাকি যে সরকার, তো সেই টাইপের। এবং তাদেরকে বলা হচ্ছে বাই দ্য ক্রনিকল হেঙ্গিস্ট অ্যান্ড হোরসা নামে। এই হয়তো একজন বা এখানে দুইজনও হতে পারে। এখানে দুইজন, এখানে যেমন যেহেতু চিপস বলছে, দুইজন ব্যক্তি বা দুইজন প্রধান, সেই দুইজন প্রধানের একজন হচ্ছে হেঙ্গিস্ট, আরেকটা হচ্ছে হোরসা। আমরা ইতিহাস থেকে এটা পাই, ক্রনিকেল থেকে এটা পাই। সো এই দুইজনার হচ্ছে নেতৃত্বে তারা আর কি এটা করেছিল। দ্য ডেথ ইজ ডাউটফুল, বাট দ্য ইয়ার ইজ 409 ইজ অ্যাকসেপ্টেড বাই মোস্ট হিস্টোরিয়ানস। বলা হচ্ছে এক্স্যাক্ট ডেথ, যেটা এক্স্যাক্ট যে তারিখ, সেটা হচ্ছে সন্দেহ রয়েছে সেখানে, বাট এটা মোটামুটি 449 সাল, এইটাকেই আর কি সবাই, সব যে ইতিহাসবিদরা আছে, এটা তারা মেনে নেয়। তাহলে এইটুকু তো আমরা কি পেলাম? আমরা আমরা পেলাম হচ্ছে আমাদের যে লিটারেচার, সেটা মূলত গান এবং ছোট ছোট গল্প দ্বারা শুরু হয়েছিল আমাদের টিউটনিক অ্যানসেস্টরদের মাধ্যমে। তারা বসবাস করতে হচ্ছে উত্তর সাগরের বর্ডার এলাকায়, এবং এই সময়টাতে এখানে তিনটা ট্রাইব ছিল, তারা হচ্ছে জুট, অ্যাঞ্জেলস এবং স্যাক্সনস। এই তিনটা জাতি মিলে তারা হচ্ছে ইংল্যান্ডকে জিতে নিয়েছিল, বা ইংল্যান্ডের উপরে মানে হামলা করে হোক আর যেভাবে হোক তারা জিতে নিয়েছিল। এবং সেটা হচ্ছে 450 সালের পরে, বা 450 সালের লেটার হাফ অফ 5th সেঞ্চুরি বলতে, 5th সেঞ্চুরি বলতে 401 থেকে 500 সাল পর্যন্ত, 499 সাল পর্যন্ত, 400 থেকে 499 সাল পর্যন্ত এটাকে বলা হয় 5th সেঞ্চুরি। 501 থেকে বা 500 সাল থেকে 599 পর্যন্ত এটাকে বলা হয় 6th সেঞ্চুরি। এটা আশা করি তোমরা বোঝো। সো এই সময়টাতে তারা এই ইংল্যান্ড জয় করে নেয়, এবং এই ইংল্যান্ড জয় করার ক্ষেত্রে সর্বপ্রথম যে ট্রাইবটা আর কি জিতেছিল বা এসেছিল এখানে ল্যান্ড করেছিল, তারা হচ্ছে জুট জাতি। এবং এই জুট জাতি সেই সময় নেতৃত্ব দিচ্ছিল হচ্ছে দুইজন লোক, তারা হচ্ছে হেঙ্গিস্ট একটা, আর একটা হচ্ছে হোরসা। এবং বলা হচ্ছে ঠিক কত তারিখ, সেই তারিখটা ডাউটফুল, সন্দেহ রয়েছে, বাট 449 সালের দিকে যেই ঘটনাটা ঘটেছিল, এটা ম্যাক্সিমাম হিস্টোরিয়ান বা ইতিহাসবিদ তারা এটা মেনে নিয়েছে। আচ্ছা, বাহিরের শব্দটা একটু বেশি হচ্ছে। এটার কারণ হচ্ছে ওই যে বললাম যে আমাদের বাসায় আমার ছোট ভাইয়ের এক ছেলে, আমার এক ছেলে, ছোট, দুইজনই ছোট, 1 বছর সামথিং। তো এই দুইজন খুব চিল্লাপাল্লা করছে, তো তোমরা এটা একটু পজিটিভলি নিও। These old ancestors were hardy warriors and sea rovers, yet were capable of profound and noble emotions.
বলা হচ্ছে যে এই যে আমাদের যে অ্যানসেস্টাররা, আমাদের বলতে ইংল্যান্ডের আর কি, তো এই অ্যানসেস্টাররা, পূর্বপুরুষরা, তারা খুবই কঠোর পরিশ্রমী ওয়ারিয়র ছিল, যোদ্ধা শ্রেণীর লোক ছিল, এবং সি রোভার, যারা সমুদ্রে আর কি হচ্ছে জলদস্যু বা সমুদ্রচারী এই জাতীয় আর কি, সমুদ্রকে কেন্দ্রিক তাদের জীবনাচরণ চলতো আর কি এরকম। ইয়েট ওয়ার ক্যাপাবল, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের সামর্থ্য ছিল তাদের যে ইমোশন, মহৎ ইমোশন এবং গভীর যে ইমোশনগুলি, সেই ইমোশনগুলি প্রকাশ করা। দেয়ার পোয়েট্রি রিফ্লেক্টস দিস ডাবল নেচার। এই তাদের যে পোয়েট্রিগুলো, ওই সময় তারা যে পোয়েট্রি লিখেছে, সেই পোয়েট্রিগুলো কিন্তু এই তাদের যে ডাবল নেচার, সেই ডাবল নেচারগুলি প্রকাশ করেছে, অর্থাৎ তাদের যে ইমোশনস এবং তাদের যে মানে পরিশ্রমী লাইফ, তাদের যে যোদ্ধা শ্রেণীর যে পরিশ্রমী লাইফ বা সি রোভারের যে পরিশ্রমী লাইফ, সেইগুলো তারা কিন্তু প্রকাশ করেছে তাদের পোয়েট্রির মধ্যে। ইটস সাবজেক্টস ওয়ার chiefly the sea and the plunging boats, battles, adventure, brave deeds, the glory of warriors and the love of home. তাহলে এটা দেখো যে আমরা কিন্তু এক কথায় এখানকার এই যুগের হচ্ছে রাইটিংয়ের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে বলছে যে তাদের যে রাইটিং বা তাদের রাইটিংয়ের সাবজেক্টগুলি ছিল, প্রধানত ছিল তাদের সমুদ্র, সাগর, এরপরে এর ভেতরে যে বোট, জাহাজ, সেগুলি, তারপরে যুদ্ধ, অ্যাডভেঞ্চার, তারপর তাদের সাহসিক যে কাজকর্ম, তারপর তাদের যোদ্ধা শ্রেণীর যে গ্লোরি, এবং তাদের বাড়ির প্রতি যে ভালোবাসা, তাদের নিজ ল্যান্ডের প্রতি যে ভালোবাসা, এইগুলোই ছিল আর কি তাদের ওই সময়ের রাইটিংয়ের সাবজেক্ট। Accent, alliteration, and an abrupt break in the middle of each line gave their poetry a kind of martial rhythm. বলা হচ্ছে তাদের যে রাইটিং বা তাদের যে স্টোরিগুলো সে সময় ছিল, সেই রাইটিংয়ের ভেতরে অ্যাকসেন্ট, তারপরে অ্যালিটারেশন বা অ্যাকসেন্ট কি, এটা আশা করি তোমরা ফার্স্ট ইয়ারে জানো। অ্যাকসেন্ট তোমরা যারা স্ক্যানশন পড়েছো সেই জায়গাতে তোমরা শিখেছো। অ্যালিটারেশনটা ফিগার অফ স্পিচ, এটাও জানো যে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্স বারবার কে উচ্চারণ করা। তো এটা তোমরা জানো আশা করি। তো তারপরেও না জানলেও জানার অত ডিটেল এখন এই মুহূর্তে দরকার নেই আর কি। অ্যাকসেন্ট, অ্যালিটারেশন এবং এরপরে অ্যাব্রাপ্ট বিগিনিং, অ্যাব্রাপ্ট ব্রেক, যেটা ওই যে ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য আর কি। তো এই জাতীয় বৈশিষ্ট্যগুলি ছিল হচ্ছে তাদের পোয়েট্রির ক্ষেত্রে, এবং এইগুলো তাদের একটা রিদম দিত আর কি, মার্শাল রিদম দিত। ইন জেনারেল দ্য পোয়েট্রি অফ আচ্ছা ইন জেনারেল দ্য পোয়েট্রি ইজ আর্নেস্ট অ্যান্ড সোমবার and pervaded by fatalism and religious feeling. আচ্ছা, বলছে যে ওই সময়ের যে রাইটিংগুলো, সেই রাইটিংগুলোর ভেতরে একটা আর্নেস্ট এবং সোমবার প্রকৃতি ছিল তাদের রাইটিংয়ের, মানে ওটা একটা কোয়ালিটি আর কি। এবং তাদের রাইটিংয়ের ভেতরে ফ্যাটালিজম ছিল এবং রিলিজিয়াস ফিলিং ছিল। এগুলো কি, আমরা এগুলো ডিটেল আলোচনা করবো, এখন জাস্ট এটা জেনে রাখো, আমরা যখন বৈশিষ্ট্য পড়বো তখন এটা ডিটেল আলোচনা করবো এগুলো। A careful reading of the few remaining fragments of Anglo-Saxon literature reveals 5 striking characteristics. বলা হচ্ছে যদি আমরা কেয়ারফুলি পড়ি তাহলে অ্যাংলো স্যাক্সন লিটারেচারের কিছু মানে ভাঙা ভাঙা কিছু অংশ, কিছু মানে রয়ে যাওয়া, যেগুলো সব কিছু তো আর নাই, যেগুলো রয়েছে সেইগুলোর কিছু স্ট্রাইকিং ফিচার আমরা তার ভেতরে পাই। যেমন এখানে বলছে লাভ অফ ফ্রিডম, তাদের ফ্রিডমের প্রতি ভালোবাসা ছিল। রেসপন্সিভনেস টু নেচার, তাদের নেচারের প্রতি ভালোবাসা বা নেচারের প্রতি যে রেসপন্স করার যে বিষয় সেটা ছিল। স্পেশালি ইন হার স্টার্নার মোড, অর্থাৎ নেচার যখন স্টার্নার মোডে থাকতো, খুব বাজে অবস্থা বা ঝড় টড় এইগুলোর ক্ষেত্রে, বা মানে যে নেচারের যে মুডেই থাকুক না কেন, সেটা ঝোড়ো মুড হোক আর সেটা হচ্ছে শান্ত মুডই হোক না কেন, সেই মুডগুলোতে, নেচারের মুডগুলোতে তারাও ওই সময় মানুষগুলো তাদের হচ্ছে একটা রেসপন্সিভ কাজ করতো। স্ট্রং রিলিজিয়াস কনভিকশন, এবং তাদের যে ধর্মের প্রতি তাদের যে আত্মনিয়োগ সেটাও খুবই স্ট্রং ছিল। বিলিভ অফ উইয়ার্ড অর ফেথ, বলা হচ্ছে তাদের যে ফেথ বা আমরা যেটা বলি ভাগ্য, সেই ভাগ্যর প্রতিও তাদের একটা বিশ্বাস ছিল। রেফারেন্স অফ উইম্যানহুড,
এবং উইম্যানহুড বা নারীত্ব, সে নারীত্বের প্রতিও তাদের একটা সম্মান এগুলো ছিল, শ্রদ্ধা ছিল, অ্যান্ড এ ডিভোশন টু গ্লোরি অ্যাজ দ্য রুলিং মোটিভ ইন এভরি ওয়ারিয়র্স লাইফ। এবং গ্লোরির প্রতি, প্রত্যেকটা যোদ্ধার জীবনে গ্লোরির প্রতি একটা তাদের হচ্ছে আহ, মানে বা গ্লোরি পাওয়ার আকাঙ্ক্ষা, বা তাদের যুদ্ধের মাধ্যমে তারা যে সুনাম কুড়াবে, বা সেই ওয়ারিয়র হওয়ার যে ডিভোশন বা আত্মনিয়োগ, বা বীর দর্পে কোনো একটা যুদ্ধ পরিচালনা করা বা যুদ্ধে যাওয়া, সেগুলোর প্রতি তাদের একটা আকর্ষণ ছিল। তার মানে ব্যাটেল অফ স্টোরি যেটা, সেইগুলো আর কি ছিল। তাহলে এই হচ্ছে মূলত এই স্ট্রেঞ্জারটাতে আমরা যদি আরেকবার ব্যাক করি, তাহলে আমাদের যে অ্যানসেস্টার যারা ছিল তারা মোটামুটি যোদ্ধা শ্রেণী এবং সমুদ্রচারী ছিল, কিন্তু তারপরেও তাদের ভেতরে খুব ভালো মানে কবিতা লেখার মতো বা রাইটিং লিটারেচার তৈরি করার মতো ইমোশন তাদের ভেতরে ছিল। এবং তাদের রাইটিংয়ের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো হচ্ছে, তারা মানে তাদের রাইটিংয়ের সাবজেক্টগুলি হচ্ছে সাগর, তারপরে নৌকা জাহাজ, যুদ্ধ, অ্যাডভেঞ্চার, তারপর অন্যান্য সাহসিক কর্মকাণ্ড, তারপরে যারা যোদ্ধা শ্রেণী ছিল সেসব যোদ্ধা শ্রেণীর লোকদের যে গ্লোরি, যে প্রশংসা, সেগুলো ছিল। তারপর তাদের হোমল্যান্ডের প্রতি তাদের লাভ, সেটাও ছিল। তাদের রাইটিংয়ের আরেকটা বৈশিষ্ট্য, তাদের অ্যাকসেন্ট ছিল, অ্যালিটারেশন ছিল, এবং অ্যাব্রাপ্ট ব্রেক, মানে হঠাৎ ব্রেক হতো তাদের যে লেখার যে লাইনগুলো সেগুলোতে। এবং তাদের আরও ইয়ে ছিল, বৈশিষ্ট্য ছিল, যেমন তাদের রাইটিংয়ের প্রতি আর্নেস্ট এবং সোমবার এই প্রকৃতি ছিল, ফ্যাটালিজম ছিল, রিলিজিয়াস ফিলিং ছিল। এরপরে তারা তাদের রাইটিংয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি আমরা কেয়ারফুলি পড়ি তাহলে পাই, সেটা হচ্ছে তাদের লাভ ফর ফ্রিডম, তাদের নেচার ছিল তাদের রাইটিংয়ের ভেতরে। এরপরে তাদের হচ্ছে স্ট্রং রিলিজিয়াস বিলিফ তাদের রাইটিংয়ের ভেতরে থাকতো, তাদের ফেথের প্রতি যে বিশ্বাস সেটা ছিল, মেয়েদের প্রতি তাদের যে রেভারেন্স, শ্রদ্ধা, সেটা ছিল। এবং যোদ্ধা শ্রেণী হওয়ার জন্য বা বীর হওয়ার জন্য তাদের যে একটা আত্মনিয়োগ, সেটাও ছিল তাদের রাইটিংয়ের ভেতরে, আমরা সেটা পাই। ওকে, এবার দেখো আমরা আরেকটা যেটা পাচ্ছি, যে ইন আওয়ার স্টাডি উই হ্যাভ নোটেড, আমাদের যে স্টাডি সেই স্টাডিতে আমরা খেয়াল করেছি যে দ্য গ্রেট ইপিক দ্য গ্রেট এপিক অর হিরোইক পোয়েম বিউল অ্যান্ড দ্য ফিউ ফ্র্যাগমেন্টস অফ আওয়ার ফার্স্ট পোয়েট্রি সাসাস উইডসিট, তারপরে ডিওর ল্যামেন্ট অ্যান্ড দ্য সিফেরার। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে এক নম্বরে বলছে, আমরা যদি এই এজটাকে কেয়ারফুলি পড়ে থাকি তাহলে আমরা এখানে পাবো যে ওই এজের সবচেয়ে বড় যে রাইটিং বা সবচেয়ে হিরোইক যে পোয়েম সেটা হচ্ছে বিওল্ফ। এবং এই বিওল্ফ মূলত একটা এপিক রাইটিং। সো এপিক রাইটিং কি? এপিক রাইটিং হচ্ছে মহাকাব্য যেগুলো বলা হয়। মানে মহাকাব্যগুলো যদি আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে একটা এপিকের ভেতরে অনেকগুলো ঘটনা আসে, এবং যে ঘটনাগুলোকে যদি আমরা আলাদা আলাদা করে স্টোরি করি তাও কিন্তু করা যায়। সো সেই এতগুলো স্টোরি একসঙ্গে যখন একটা কাব্য গঠন করে তখন সেটাকে বলা হয় এপিক। এটা কিন্তু যে মানে কাব্যগ্রন্থের ভেতরে 10টা গল্প থাকে এরকমটা না কিন্তু। মানে ব্যাপারটা এরকম যে তোমরা যারা ইলিয়াড পড়েছো, ইলিয়াড না তোমরা তো এখনো পড়ো নাই। তো ইলিয়াড এখনো পড়ো নাই। ইলিয়াড পড়লে তোমরা পাবা যে ইলিয়াড পড়তে গেলে সেখানে আমরা অনেক কাহিনী পাবো। সেখানে আমরা আহ, যেটা ট্রয়ের যে যুদ্ধ সেটা আমরা পাবো। সেখানে আমরা পাবো হচ্ছে একিলিসের কাহিনী পাবো আলাদা করে। ওখানে আমরা অ্যাগামেমননের কাহিনী আলাদা করে পাবো। ওখানে হেক্টর প্রায়ামের কাহিনী আলাদা করে পাবো। তারপরে এরকম মানে অনেকগুলো কাহিনী, যেগুলো ওই কাহিনীগুলো আলাদা আলাদা করেই স্টোরি এক একটা, কিন্তু সব মিলে আবার একটা কম্প্যাক্ট স্টোরি, মানে এক কথায় মানুষের লাইফের মতো। যেমন আমরা আমাদের লাইফের প্রত্যেকটা ঘটনা দিয়ে কিন্তু আলাদা আলাদা স্টোরি বা গল্প উপন্যাস লিখতে পারি। আবার আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই পুরোটা মিলেই আবার একটা স্টোরি। আবার এইগুলোকে ভেঙেও ফেলা যায়। সো একটা মানুষের লাইফকে যদি আমরা স্টোরির সাথে তুলনা করি তাহলে একটা মানুষের লাইফই হচ্ছে একটা এপিক। তো এখানে সেই কথাটি বলছে যে আমরা আমরা যদি আমাদের মানে ক্লিয়ারলি আমরা খুব ভালো করে নোটিশ করি তাহলে দেখবো যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সবচেয়ে ভালো যে রাইটিং সেটা হচ্ছে এপিক রাইটিং, এবং সেটার নাম হচ্ছে বিওলফ। এবং এছাড়াও আরও বেশ কিছু রাইটিং রয়েছে পোয়েট্রি, বিশেষ করে এখানে বলতেছে যেমন উইটসিট, তারপরে ডিওর ল্যামেন্ট, তারপরে রয়েছে সিফেরার, এই রাইটিংগুলি। এরপরে 2 নাম্বার,
2 নম্বরে বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাংলো স্যাক্সন লাইফ, দ্য ফর্ম অফ আওয়ার ফার্স্ট স্পিচ। বলা হচ্ছে আমাদের লিটারেচারে, ইংলিশ লিটারেচারে যে ফার্স্ট স্পিচ যেটা ছিল, যেই স্পিচটা গঠন করেছে মানে লিটারেচার গঠন করে, সেটা হচ্ছে এই মূলত অ্যাংলো স্যাক্সন লাইফকে নিয়ে। অ্যাংলো স্যাক্সন লাইফের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই সময় মানুষের যে ক্যারেক্টারিস্টিক্স, সেগুলোই মূলত সর্বপ্রথম লিটারেচারের ভাষা হিসেবে তৈরি হয়েছে। 3 নম্বর আরেকটা পয়েন্ট হচ্ছে দ্য নর্থাম্ব্রায়ান স্কুল অফ রাইটার। নর্থাম্ব্রায়ান স্কুল অফ রাইটার বলতে ওই যে নর্থ সি এর যে কথা বলা হচ্ছে, তো তার সেই সময়টাতে সে যেই রাইটাররা ছিল তাদের সবাইকে বলে একটা স্কুল বলা হচ্ছে। তোমরা এই যে স্কুল কেন বলা হলো, স্কুলটা বলা হলো যেমন তোমরা এখানে পড়তে গেলে হিস্ট্রির ভেতরে পাবা তোমরা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস নামে একটা টার্ম পাবা তোমরা পরবর্তীতে। সেই টার্মের ভেতরে তোমরা ইউনিভার্সিটি উইটস, এটা এই জন্য বলা হচ্ছে যে ওই সমস্ত রাইটারগুলি মোটামুটি একটা ইউনিভার্সিটিতে পড়েছিল, তার জন্য তাদেরকে বলা হচ্ছে ইউনিভার্সিটি রাইটস। আবার আরেকটা টার্ম তোমরা পাবা মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি, মানে মেটাফিজিক্যাল একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা মেনটেন করে যারা মানে পোয়েট্রি লিখেছে তাদেরকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল ইস মানে পোয়েটস। এবং তাদের সবাইকে একটা স্কুল হিসেবে চিন্তা করা হচ্ছে, বা একটা সংস্থা বা একটা সংঘ হিসেবে বলা হচ্ছে। সো এইখানে এই নর্থাম্ব্রায়ান স্কুল অফ রাইটার্স বলতে ওই সময়ের যে রাইটারগুলি রয়েছে তাদেরকে নর্থাম্ব্রায়ান স্কুলের মানে একটা সংঘের কথা বলা হচ্ছে, তারা এই সংঘের মানে অন্তর্গত বা এই গ্রুপের অন্তর্গত। তো সেইখানে আমরা সর্বপ্রথম যে রাইটার পাবো সেটা হচ্ছে বেডে। বেডে আওয়ার ফার্স্ট হিস্টোরিয়ান, বলা হচ্ছে বেডে মূলত একজন হিস্টোরিয়ান, ইতিহাসবিদ, এবং এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম হিস্টোরিয়ান। বিলংস টু দিস স্কুল, সেও এই স্কুলের অন্তর্গত, মানে এই স্কুলের আন্ডারে বা তাদের এই সংস্থার লোক আর কি বলতে পারো। বাট অল হিজ এক্সটেন্ট ওয়ার্কস আর ইন ল্যাটিন, কিন্তু তার সমস্ত রাইটিংগুলোই লিখেছিলেন তিনি ল্যাটিন ল্যাঙ্গুয়েজে। ল্যাটিন বলতে ব্রাজিল আর্জেন্টিনার যে ল্যাঙ্গুয়েজ সেগুলো, মানে দক্ষিণ আমেরিকাকে বলা হয় ল্যাটিন, আর নর্থ আমেরিকাকে তো নর্থ বলাই হচ্ছে, নর্দার্ন আমেরিকা। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা আমাদের 10 মিনিট হবে, 10 মিনিট পরে আমরা আবার জয়েন করবো ইনশাল্লাহ। হয়ে গেল। আচ্ছা, বেডে যে রাইটার সেটা সে মূলত একজন হিস্টোরিয়ান ছিল, সে তার সমস্ত রাইটিং ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লিখত, এবং সে এই নর্থাম্ব্রায়ান যে স্কুল, সেই স্কুলের একজন রাইটার ছিল। এই স্কুল বলতে যে আমাদের প্রাইমারি হাই স্কুল এরকম স্কুল না, কিন্তু এটা একটা কনসেপ্ট বলতে পারো, একটা হচ্ছে আইডিয়া, সেই আইডিয়ার মাধ্যমে, সেই আইডিয়াই ছিল হচ্ছে তাদের রাইটিংয়ের বৈশিষ্ট্য, সেই জন্য বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে দ্য টু গ্রেট পোয়েটস, মানে এখানে বেডে হচ্ছে হিস্টোরিয়ান, এরপরে আরও দুইজন পোয়েটের কথা বলা হচ্ছে, সেই পোয়েটগুলো হচ্ছে গ্রেট পোয়েট বলা হচ্ছে, এদেরকে একটাকে বলা হচ্ছে ক্যাডম্যান এবং আরেকটা বলা হচ্ছে সাইনি উলফ। তাহলে একটা হচ্ছে ক্যাডম্যান এবং সাইনি উলফ, বেডে ছিল হিস্টোরিয়ান এবং এখানে পোয়েট একজন হচ্ছে ক্যাডম্যান এবং আরেকটা হচ্ছে সাইনি উলফ, এই দুজন হচ্ছে পোয়েট। নর্থাম্ব্রায়ান লিটারেচার ফ্লারিশড বিটুইন 650 থেকে 850। বলা হচ্ছে এই যে গ্রুপ বা এই যে লিটারেচার, নর্থাম্ব্রায়ান যে লিটারেচার, এই লিটারেচারটা ফ্লোরিশড হয়েছিল, মানে লাইমলাইটে আসে 650 থেকে 850 সালের মধ্যে, এই 200 বছরের মধ্যে লেখা হয় এই সময় রাইটিংগুলো। ইন দ্য ইয়ার 867 নর্থাম্ব্রিয়া ওয়াজ কনকুয়ার্ড বাই দ্য ডেন। বলা হচ্ছে যে 667 সালের দিকে নর্থাম্ব্রিয়া, নর্থাম্ব্রিয়া মেবি একটা জায়গার নাম, তো বলা হচ্ছে যে এই জায়গাটা কনকুয়ার্ড হয়েছিল ডেনদের দ্বারা। ডেনরা কারা ছিল? হু ডেস্ট্রয়েড দ্য মনাস্টারিজ অ্যান্ড দ্য লাইব্রেরিজ কন্টেইনিং আর্লিয়েস্ট লিটারেচার। ডেন হচ্ছে এক ধরনের হয়তো উপজাতি বা এই ধরনের, তারা একটা দেশ বা জাতি বা কোনো একটা অঞ্চল। তারা কি করেছিল, এই নর্থাম্ব্রায়ান বা নর্থাম্ব্রিয়া যে জায়গাটা, সেই জায়গাটাতে আক্রমণ করে, এবং আক্রমণ করে তারা ওই জায়গার যে মনস্টারিসগুলো ছিল, অর্থাৎ আমরা যেটা বলতে পারি হচ্ছে মানে রাজপ্রাসাদ বা ওই সময়ের যে মঠ বা যে ধর্মীয় যে টেম্পল, এগুলো যারা ছিল এগুলোকে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং একই সঙ্গে তারা কি করেছিল, ওই সময়ের লাইব্রেরিগুলোকেও তারা ধ্বংস করে দিয়েছিল, যে লাইব্রেরির ভিতরে আর্লিয়েস্ট লিটারেচার ছিল, অনেক অনেক হয়তো পোয়েট্রি, ইতিহাস বা উপন্যাস, এগুলো হয়তো বা ছিল।
সো এটা হচ্ছে 3 নাম্বার। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দ্য বিগিনিং অফ ইংলিশ প্রোজ রাইটিং আন্ডার আলফ্রেড। এরপর এখানে আমরা আরেকটা রাইটার দেখতে পাচ্ছি, যে রাইটারের নাম হচ্ছে আলফ্রেড। তাহলে আমরা একটা পাইলাম বেডে, যে সে হচ্ছে হিস্টোরিয়ান, আর 2টা পোয়েট পেলাম, সেটা হচ্ছে ক্যাডম্যান এবং সাইনিওল। এবার পেলাম আমরা আলফ্রেড নামে একজন, যিনি হচ্ছে প্রোজ লিখেছেন, গদ্য লিখেছেন। সো তিনি লিখেছেন, বা তার বয়স এখানে দেওয়া আছে যে 848 থেকে 901। তিনি মোটামুটি বিখ্যাত এবং তার বয়সটা পাওয়া গেছে, এই জন্য এখানে দেওয়া আছে। Our most important prose work of this age is the Anglo-Saxon Chronicle, which was revised and enlarged by Alfred and which was continued for more than 2 centuries. বলা হচ্ছে যে ওই সময়ের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোজ রাইটিং যেটা যেটা আলফ্রেড যেটাকে তৈরি করেছিলেন, বা ছোট থেকে বড় মানে এনলার্জ করেছিলেন, অন্যরা হয়তো স্টার্ট করেছে, তিনি এটাকে বড় করেছিলেন। তো সেটার নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। তাহলে অ্যাংলো স্যাক্সন ক্রনিকেলটা কি? এটা একটা বইয়ের নাম বা এটা একটা গ্রন্থের নাম, যে গ্রন্থটা হচ্ছে মূলত একটা ইতিহাস গ্রন্থ। ক্রনিকেল মানেই হচ্ছে কিন্তু ইতিহাস বা ঘটনাপঞ্জি। তো অ্যাংলো স্যাক্সন ঘটনাপঞ্জি যেটা লিখেছিলেন, হয়তো অন্যরা শুরু করেছিলেন, আলফ্রেড সেটাকে বড় মানে দীর্ঘায়িত করেছেন বা বড় করেছেন, বেশি বিশদ আকারে লিখেছেন। এবং এই ক্রনিকেলটা, এই ইতিহাসের যে রেকর্ডটা, সেটা ছিল হচ্ছে 2 সেঞ্চুরিজ, মানে 200 বছরের। তারপরে হয়তো আলফ্রেড মারা যাওয়ার পরে হতে পারে যে আর কেউ করেনি, অথবা যখন থেকে শুরু হয়েছিল তার আগেও কেউ করেনি। সো এটা 200 বছর ধরে ছিল। ইট ইজ দ্য ওল্ডেস্ট হিস্ট্রিক্যাল রেকর্ড নোন টু এনি ইউরোপিয়ান নেশন ইন ইটস ওন টাং। বলা হচ্ছে যে এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল যেটা, এটাই হচ্ছে সবচেয়ে প্রাচীনতম, পুরনোতম হিস্টোরিক্যাল রেকর্ড যেটা ইউরোপিয়ানদের কাছে রয়েছে। এটা এর আগে আর কোনো হিস্টোরি তারা পায় না আর কি, তাদের কাছে নেই ইউরোপিয়ানদের, অ্যাংলো স্যাক্সন ক্রনিকেলের আগে। হ্যাঁ, আরও স্টোরি আছে, যেমন অ্যারিস্টটল বা সক্রেটিস, প্লেটো, এদেরও রয়েছে, কিন্তু আমরা যদি ইংলিশ লিটারেচারের হিস্ট্রি দেখি সেটা হচ্ছে এইখানে। সো এই হচ্ছে সামারি এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের। এখন আমরা এইখান থেকে কিছু শর্ট শর্ট প্রশ্ন পড়ব, মানে ব্রিফ কোশ্চেনগুলো, এবং সেগুলোর অ্যান্সার পড়ব। মানে এগুলো জাস্ট আমি তথ্যগুলো দিয়ে যাব এবং এগুলো থেকে কোশ্চেনগুলো হবে। সো এখন পর্যন্ত তোমরা যতটুকু জানলা, এইটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি লাইভটা এখানে স্টপ করে দিয়ে আবার পুনরায় স্টার্ট করব। স্যার, এই যে রাইটিং এ স্যার এখানে ভিউয়ার্স নেম লেখা আছে, কিন্তু আপনি এখানে আবার করতে দা ওয়াইফ নেম, স্যার এখন কোনটা শিওর? আরেকবার বলো, আমি ক্লিয়ার বুঝি নাই। মানে স্যার এই যে থার্ড স্ট্রিম রাখছে, সেকেন্ড লাইফে এই যে স্যার রাইটিং পয়েন্ট, এই যে পোয়েম ডিওরস লেমেন্ট, হ্যাঁ আর আপনি যেখানে লিখছেন ওখানে রাইটিং এ ছিল দা ওয়াইফ লেমেন্ট। স্যার এখন এটা মানে কোনটা শিওর? এখন যে বিষয়টা হচ্ছে যে আমি যেটা নিয়েছি সেটা নেট থেকে, আবার এখানকার যে মেইন যে বিষয়টা, মেইন যে তথ্যটা, সেটা হচ্ছে ল্যামেন্টটা থাকলেই ওকে। অ্যান্ড দ্য ডিওর হোক আর হচ্ছে তো তোমার ওইখানে যেটা দিয়েছি এটাতে কোনো ব্যাপার না। আর আরেকটা জিনিস তোমরা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে আমি যে বইটা থেকে পড়াচ্ছি, এই বইটা হচ্ছে আমাদের সময়ের, প্রায় আজ থেকে 12-13 বছর আগের এডিশন। আবার আমি যেটা আমার ওয়েবসাইটে দিয়েছি সেটাতে রয়েছে হচ্ছে তোমার, আমি ইন্টারনেট থেকে নিয়েছি, উইকিপিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে। এখন এই দুইটার কোনোটাই না, তুমি তোমার বইতে যে বইয়ের নামটা লেখা থাকবে, তুমি যে বইটা থেকে অ্যান্সারটা পড়বে আর কি, কারণ আলটিমেটলি টিচাররা তো ওই বইগুলো দেখেই খাতার মানে মার্কস দিবে। সো ওই বইয়ে যেটা নাম থাকবে সেটা দেওয়ার চেষ্টা করবা। এটা হচ্ছে তোমাদের জন্য একটা টিপ বলতে পারো, যে তোমরা তোমাদের ওই বইগুলো ফলো করে আর কি লিখবে, লেটেস্ট যে বুকগুলি সেগুলো। তবে মোটামুটি ধরে রাখো, এই যে ল্যামেন্ট, তুমি যদি এখানে ডিওর্স ল্যামেন্টটা না দাও, শুধু ল্যামেন্টটা দাও, তাও হবে, কারণ এগুলো হচ্ছে প্রাচীনতম রাইটিং, এগুলোর ওইভাবে ইয়ে হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানকার মেইন যে রাইটিং সেটা হচ্ছে বিউলফ। ইভেন আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যত বৈশিষ্ট্য পড়ব, সব বৈশিষ্ট্যগুলো এই বিউলফ থেকেই নেওয়া। সো এইটাতে কোনো সমস্যা হবে না।
ঠিক আছে স্যার, যে হিস্টোরির জন্য স্যার উইলিয়াম জে লং এর বইটা সবাই সাজেস্ট করতেছে, তাহলে আমরা ওইটা ফলো করি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেটা ইভেন আমি তোমাদেরকে বলে রাখি, এই যে আমি যে স্ক্রিনশটটা দিয়েছি এটাও উইলিয়াম জে লং এর এই হচ্ছে বই, এবং এইটা হচ্ছে তোমার অনেক আগের এডিশন, হয়তো বা এখানে এখন কম বেশি করতে পারে। আহ, তবে এটাও ওই আমাদের সময়ও ওইটাই ছিল। ইভেন উইলিয়াম জে লং এর যে ইংলিশ ইংরেজি সাহিত্যের যে মানে লিটারেচারের যে বই, এটাই হচ্ছে সবচাইতে বেস্ট বা ডিটেইল দেয়া আছে। আচ্ছা, আমি লাইভটা এখানে শেষ করছি, শেষ করে আর একবার জয়েন করো তোমরা, আর সমস্যা স্যার নেই। শুনতে, হ্যাঁ বলো। স্যার আমাদের কলেজে তো আমাদের টিচাররা সাজেস্ট করছে যে কল্যাণ দত্তরটা ওটা মানে ব্রিফলি লেখা আছে, এই জন্য মানে উইলিয়াম জে লং এরটা বলছে, কিন্তু আমি তো কিনছি কল্যাণ দত্ত, না না, এটা দিয়ে এখানে এখানে পড়ালেখা। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। তুমি যেটা কিনছো ওকে, আবার উইলিয়াম জে লং এর যেটা আছে সেটাও ওকে। এখন মানে একাধিক বই রাখতে পারলে ভালো, একাধিক বই যদি রাখতে পারো তাহলে উইলিয়াম জে লং এরটাও কিনতে পারো। আর এই ইংরেজি সাহিত্যের ইতিহাসের যে বই, এইটা তোমার আজীবন কাজে লাগবে। তো তুমি যেটা কিনেছো, কিনে যে ওটা ঠকে গেছো বা ওটা ঠিক হয়নি, ব্যাপারটা কিন্তু এরকম না। ওই যে তোমার টিচার বলেছেন ওখানে ব্রিফ আছে, সো ওইখানে তো হ্যাঁ। অল্প পরিমাণে আছে তোমার, হচ্ছে রেজাল্ট করার জন্য হেল্পফুল হবে, এই জন্য ওইটা লিখতে বলে কিনতে বলেছে। বাট ডিটেইল যদি পড়তে চাও তাহলে তুমি উইলিয়াম জে লং এরটা কিনবা, এখানে খুব বেশি তথ্য দেওয়া আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। হ্যাঁ, সো ঠিক আছে, আমি এখানে এন্ড করছি, তোমরা জয়েন করো। আর যদি কেউ জয়েন করতে নাও পারো তাও ভয় পাওয়ার কিছু নেই, কারণ কি জন্য এটার এই যে রেকর্ড হচ্ছে, তোমরা পরবর্তীতে রেকর্ডটা দেখতেও পারবে, তখন তোমরা পরবর্তী অংশটুকু করতে পারবে। তো ঠিক আছে, আমি স্টপ করে আবার জয়েন করছি। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ আশা করছি, শুনতে না পেলে অবশ্যই বলবা। আর এখন দেখছি, স্যার, হ্যাঁ স্যার ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে তো আসলে ইংরেজি ভাষাতে লেখা হয়েছে, কিন্তু আমরা এখানে দেখলাম যে রুনিক লেটার, এটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার নাকি অন্য কোনো রুলিং। ইউনিক লেটারে, ইউনিক লেটারে লেখা হয়েছে? তখনকার ওল্ড ইংলিশ পিরিয়ডের সব রাইটার রুনিক ল্যাঙ্গুয়েজে লিখছে, রুনিক লেটারে লিখছে আর কি। না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু রুনিক লেটার, হ্যাঁ রিউনিক ও লেটার, হতে পারে, হতে পারে। রুলিং, রুলিক না রিউলিক কি, বুঝলাম না। ইউনিক, ইউনিক স্যার, ইউনিক লেটার, আর ইউএনআইসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, ঠিক। এইটা ব্যাপারটা এরকম, যেমন ধরো অনেক আহ, ইয়া আছে, অনেক লিটারেচার বা অনেক পোয়েট্রি আছে, আহ, যেগুলোর তোমার নিজস্ব লেটার বা বর্ণমালা নেই। হয়তোবা এরকমটা হতে পারে যে ওই সময়টাতে ইংলিশ লিটারেচার বা ইংরেজির যে ধ্যান ধারণা, সেগুলোর বৈশিষ্ট্য সেগুলোই লেখা হচ্ছে, বাট সেগুলো হচ্ছে তোমার ইয়ের না, এই ইংরেজির হয়তো তখনও ওইভাবে লেটারগুলো তৈরি হয়নি। সো এই জন্য তারা অন্য লেটারই লিখছেন, এই ব্যাপারটা এরকম। যেমন এখানে আমরা একটা জিনিস দেখলাম না যে আহ, আমাদের যে ইতিহাসবিদ বেডে, তিনি লিখছে, তিনি হিস্টোরিয়ান, কিন্তু তার রাইটিংগুলোর এক্সটেন্টগুলি সব কিন্তু ল্যাটিনে, মানে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে তিনি লিখছেন। কিন্তু ব্রিটেনে থেকে বা ব্রিটেনের ওইখানে থেকে যেহেতু তিনি লিখছেন, বা ইংলিশ কান্ট্রি ইংল্যান্ড বা তার আশেপাশে ইউরোপে থেকে যেহেতু তিনি লিখছেন, সো তার এটাকে বলা হচ্ছে যে ইংলিশ লিটারেচারেরই অংশ, কিন্তু লিখেছেন তিনি বা তার রাইটিংয়ের এক্সটেন্টগুলি অবশ্যই হচ্ছে তোমার ল্যাটিনের। সো এই দিক দিয়ে এই ব্যাপারটা হয়তো এরকমই ঘটেছে। আচ্ছা চলো, এবার আমরা আমাদের যেই গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা জেনে নিই। প্রথম গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন, এগুলো হচ্ছে পার্ট এ এর কোশ্চেন, এবং এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো। আমি কিন্তু আহ, একটু করে হোমওয়ার্ক দেওয়া শুরু করব এখন থেকে, ধীরে 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 ধীরে। তো আজকে যেই কোশ্চেন, প্রশ্নটা, আমার প্রশ্ন ঠিক না, আজকে যে আমি তথ্যগুলো দিচ্ছি তোমাদেরকে, এগুলো থেকে কিন্তু সামনের দিনে আমি তোমাদেরকে ধরবো। তোমাদেরকে যখন কোশ্চেনগুলো করবো তোমরা প্লিজ একটু বলার চেষ্টা করিও। সো এখানে দেখো প্রথমেই যে আর্লি ইংলিশ পিরিয়ড যেটা, সেটা শুরু হচ্ছে 450 থেকে 1300, 450 থেকে 1066 সাল যেটা, সেইটা।
এবং এরপরে মিডল ইংলিশ যেটা সেটা শুরু হয়ে যাচ্ছে। এরপরে এটার ডিউরেশন অবশ্যই যেখানে 450 থেকে 1066, এবং এটার যে আর্লিয়েস্ট যে লিটারেচার বা লিটারেরি ওয়ার্ক যেটা, সেটার নাম হচ্ছে বিউলফ। এবং এই বিউলফ হচ্ছে একটা এপিক রাইটিং, এবং যেখানে মূলত রয়েছে হিরোইক বিভিন্ন ডিড এর বর্ণনা, বা আরও অনেক বিষয় রয়েছে, সেটা সুপার ন্যাচারাল অনেক এলিমেন্ট রয়েছে এই বিউলফের ভেতরে, বা আরও অনেক যোদ্ধা শ্রেণীর বা যুদ্ধের কাহিনী, ব্যাটেল অফ স্টোরি যেগুলো, সেগুলো রয়েছে। তো এগুলো আমরা যখন বিউলফ সম্পর্কে পড়বো শর্ট নোট, তখন আমরা এটা জানবো। এই সময়ের আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে তথ্য দিই, সেটা হচ্ছে বিউলফের যে রাইটারকে এটা কিন্তু জানা যায় না, মানে বিউলফ কে লিখেছেন এটা জানা যায়নি। এবং বিউলফ হচ্ছে অনেকগুলো রাইটারের স্টোরির একটা সমন্বয়, মানে ধরা হয় বিউলফ কোনো একক ব্যক্তি লিখে নাই, বা কে লিখেছে এটা কেউ জানে না। তবে রাইটিংয়ের ধরন বা রাইটিংয়ের টপিক এগুলো সব দেখে ধারণা করা যায় বিউলফ কোনো একজন ব্যক্তি লিখেননি, অনেক লোক মিলে লিখেছেন। ঠিক ব্যাপারটা ওইরকম যে তোমরা যারা চর্যাপদ সম্পর্কে পড়েছো, এই কান্ন পা, এই পা, সেই পা, তারা সবাই মিলে যেমন চর্যাপদ লিখেছে, ঠিক ব্যাপারটা এরকমই। আচ্ছা, এরপরে এই সময়ের দুইজন অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের দুইজন হচ্ছে প্রখ্যাত পোয়েট যাদের নাম আমরা পাই, সেটা হচ্ছে একজন ক্যাডম্যান আর একটা হচ্ছে বেডে। এরপরে হচ্ছে এই যে আমরা যে ইয়েটা পাচ্ছি, বিউলফের যে তথ্যগুলো পাচ্ছি, এগুলো একটা ম্যানুস্ক্রিপ্ট, মানে হাতে লেখা একটা স্ক্রিপ্ট। সেই স্ক্রিপ্ট থেকে মূলত আমরা এইটা পাই, এই ওল্ড ইংলিশের যেই ইয়েটা। এবং ধারণা করা হয় যে এই ম্যানুস্ক্রিপ্টটা লিখেছিল চার্চম্যানরা, অর্থাৎ চার্চে যারা বসবাস করত তারা। আরেকটা তথ্য সেটা হচ্ছে আগেকার যুগের সেটা ওই চার্চের যারা বিশেষ করে প্রিস্ট বা নান যারা থাকতো, তারা কিন্তু মোটামুটি একটু হয়তো বা শিক্ষিত বা পড়াশোনা ছিল তাদের। কিন্তু পরবর্তীতে এসে সাধারণ মানুষ আর কি, এলিজাবেথান যুগের পরে এসে সাধারণ মানুষ পড়তে শুরু করে বা পড়াশোনা শুরু করে। কিন্তু তার আগে সাধারণত চার্চের সুযোগ সুবিধা বেশি ছিল, এবং চার্চের লোকগুলোই মূলত এগুলো পড়তো। এরপরে এই যুগের একটা রাইটিং, সেটা হচ্ছে যে ড্রিম অফ রোড ঠিক না, রুড, ড্রিম অফ রুড, দ্য ড্রিম অফ রুড। এটা হচ্ছে একটা রিলিজিয়াস পোয়েম, এবং এই ওল্ড ইংলিশ যুগের একটা লিটারেচার। এবং এইখানে এইটার স্টোরি হচ্ছে যে যিশু খ্রিস্টকে যে ক্রুসিফিকশন করা হয়েছে সেইটারই হচ্ছে গল্প। এরপরে বলা হচ্ছে যে অ্যাংলো স্যাক্সন যুগের পায়োনিয়ার প্রোজ রাইটার, অর্থাৎ আমরা যদি বলি, তোমরা যারা ফ্রান্সিস বেকনকে চিনো, আমাদের যেরকম ছিল অফ স্টাডিজ ফার্স্ট ইয়ারে, সো এই ফ্রান্সিস বেকন হচ্ছে আধুনিক যুগের যেমন প্রোজ রাইটার বা অনেক বিখ্যাত, ঠিক ওই যুগের অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের হচ্ছে কিং আলফ্রেড, সে ছিল ওই সময়ের হচ্ছে প্রোজ রাইটার। এরপরে হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, এইটা লিখেছিলেন বলতে একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটাকে এনলার্জ করেছিলেন, আরও বড় করেছিলেন, সেটা হচ্ছে কিং আলফ্রেড। এবং এইখানে মূলত ডেথ অফ কিং, এখানে রেকর্ড ছিল, রাজারা যে মারা যেত তাদের মৃত্যুর রেকর্ড ছিল, তারপরে তাদের হচ্ছে যেই মানে তাদের রাজত্ব বা তাদের কাহিনীগুলো এখানে থাকতো, মানে হিস্ট্রিতে যেটা হয় আর কি। আচ্ছা, তো এবার আরেকটা জিনিস এখানে, সেটা হচ্ছে যে স্যাক্সন যে জাতি, তারা অরিজিনালি কোথা থেকে এসেছিল? তারা মূলত হচ্ছে জার্মানি থেকে এসেছিল, জার্মানি থেকে ইংল্যান্ডে বা ব্রিটেনে যায়। সো এটা একটা তথ্য। এরপরে বিউলফ, তারপর মানে আরও বেশ কিছু কয়েকটা যদি রাইটিং আমরা একসঙ্গে ধরি, তাহলে বিউলফ, দ্য ড্রিম অফ রুড, সিফেরার, তারপরে উইটসিথ, এগুলো হচ্ছে ওল্ডেস্ট রাইটিংয়ের পোয়েট্রির আর কি পিস। এগুলো হচ্ছে পোয়েট্রির গ্রন্থ বা পোয়েট্রির সমগ্র বা রাইটিং। আচ্ছা, এরপরে রয়েছে যে এই যে অ্যাংলো স্যাক্সন, এই স্যাক্সন মানেটা কি? স্যাক্সন মানে হচ্ছে শর্ট, মানে হচ্ছে তোমার ছোট, যে শর্ট মানে যেটা কি বলে, তরবারি, সেই তরবারিকে বলা হচ্ছে মানে একটা, এই অ্যাংলো স্যাক্সন শব্দটা এসেছে স্যাক্স,
SAX স্যাক্স শব্দ থেকে, বা SEAX সিক্স শব্দ থেকে এসেছে, এবং সেই শব্দটার মানে হচ্ছে শর্ট বা ছোট তরবারি, বা এই তরবারি বহনকারী মানুষ, ছোট তরবারি নিয়ে যারা আর কি যেসব মানুষ বহন করে তাদেরকে বলা হচ্ছে স্যাক্সন। এরপরে আরও যে তথ্য সেটা হচ্ছে যে এই সময়ের ফেমাস পোয়েট হচ্ছে তিনজন, ক্যাডম্যান, বেডে এবং সাইনিউল। এরপরে বলা হয় যে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং, ইংরেজি শিক্ষার বা ইংরেজি ভাষা নিয়ে পড়াশোনা করা বা ইংরেজি সাহিত্যের পড়াশোনাটা যার হাত দিয়ে শুরু হয়েছিল সেটা হচ্ছে বেডে, ভেনারেবল বেডে, তার নাম হচ্ছে ভেনারেবল বেডে, তার পুরো নাম। তার হাত দিয়েই মূলত এই ইংরেজির পড়াশোনাটা শুরু হয়েছিল এবং তাকে বলা হচ্ছে ইংলিশ লার্নিংয়ের ফাদার। আচ্ছা, এবার এর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাইটিং ছিল, সেই রাইটিংটা হচ্ছে ইক্লেস্টিক্যাল আর কি, ইক্লেস্টিক্যাল হিস্ট্রি, অর্থাৎ ক্ষয়িষ্ণু হিস্ট্রি, যে হিস্ট্রিটা ধ্বংস হয়ে যাচ্ছে এরকম। তো এটাকে বলা হচ্ছে ইক্লেস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। এটা হচ্ছে এই বেডের গুরুত্বপূর্ণ একটা রাইটিং। স্যার এই মানে এগুলা কি স্যার আপনার কাছে লেখা আছে? আমার এখানে লেখা আছে, তবে এক জায়গায় করা নেই। আমি অনেক বড় একটা নোট থেকে তোমাদেরকে মানে বলে দিচ্ছি। তোমরা একটু কাইন্ডলি, আমি এটা লিখে দিতে পারবো না, তোমরা একটু কাইন্ডলি এগুলো এই ভিডিওটা দেখে দেখে তোমরা লিখতে পারো, লিখে নিতে পারো। মানে যা কিছু ছবি তুলে দেওয়া সম্ভব আমি তার সব কিছুই দেবো, তোমরা এটা নিয়ে একটা টেনশন করিও না। আর যেটা সম্ভব না সেগুলো আমি দিতে পারছি না, তবে এগুলো আমি ডকুমেন্টেড করব, এগুলো আমি ডকুমেন্ট করে এগুলো ওই যে ওই আমাদের ওয়েবসাইটে আমরা শেয়ার করব। এখন সময়ের অভাবে আপনি ইম্পর্টেন্ট টপিকগুলো বলতেছেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট, এগুলোর ভিতর থেকে ব্রিফ কোশ্চেনগুলো আসবে সামনের দিন, আমি তোমাদেরকে এগুলোর ভিতর থেকেই ধরবো, কোশ্চেন আকারেই ধরবো, তোমরা একটু প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করিও। এই জন্য স্যার খুঁজে পাচ্ছিলাম না যে কোথা থেকে বলতেছেন আপনি এগুলা। আচ্ছা, আমার কাছে ঝিরিঝিরি মানে ছিঁড়ে যাওয়া কিছু উই পোকাও খেয়েছে এরকম কিছু বই আছে, তো সেই বইগুলো থেকে আমি খুঁজে খুঁজে বার করতেছি। আচ্ছা, এরপরে দেখো বলা হচ্ছে যে ইংলিশ পোয়েট্রির ফাদার কাকে বলা, হু ইজ কনসিডার্ড মানে কনসিডার্ড অ্যাজ এ ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। এই ইংলিশ পোয়েট্রির ফাদার আর কি অনেক অনেক রয়েছে। এই জাতীয় প্রশ্ন আমি সবসময়ের জন্য বলে থাকি, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংলিশ নোভেল। এই জাতীয় প্রশ্ন যখন তোমাদের পরীক্ষায় আসে তখন তোমাদের যদি অন্য কোনো অপশান থাকে তাহলে সেইটাতে টিক দিবা। কেননা এক এক বইতে, ইভেন ইন্টারনেটেও এক এক জায়গায় এক এক রকমভাবে বলা হয়েছে যে ইংরেজি সাহিত্যের ফাদারকে, তার নোবেলের ফাদারকে, এসে মানে এদের বাবা মার ঠিক নাই আর কি। তো তোমরা এই জাতীয় প্রশ্নগুলোকে তোমাদের যদি অন্য একটা অপশান থাকে তাহলে ওইটাতে অ্যান্সার করবা, এইটার করবা না। যেমন এখানে বলা হচ্ছে যে ক্যাডম্যানকে ইংরেজি মানে ওল্ড ইংলিশ পোয়েট্রির ফাদার বলা হয়। হ্যাঁ, ওল্ড ইংলিশ পোয়েট্রির ফাদার হিসেবে যদি আসে তখন তোমরা ক্যাডম্যান দেবে, এটা মাথায় রেখো। ওল্ড ইংলিশ, পুরাতন ইংলিশ। বাট অনেক জায়গায় পাবা যে সত্যিকারের পোয়েট্রির ফাদারকে, রিয়েল ফাদারকে, তখন সেটা অনেক জায়গায় আছে তোমার জিওফ্রে চসার। তো আমরা যখন চসারের যোগ করবো তখন আমরা এটা জানতে পারবো। তাহলে ওল্ড ইংলিশের পোয়েট্রির যদি হয় তখন সেটা হচ্ছে এই ক্যাডম্যান। এরপরে বলা হচ্ছে যে এই যে ইংল্যান্ডে সর্বপ্রথম ল্যান্ড করেছিল কারা, মানে কোন জাতি, সেটা হচ্ছে জুট। এরপরে আমরা যদি এই যে আলফ্রেড কে ছিলেন, তো আলফ্রেডকে কিং আলফ্রেড বলা হচ্ছে। তো কিং আলফ্রেড কেন বলা হচ্ছে, কিং আলফ্রেড তিনি হচ্ছে উইসেক্স নামক একটা জায়গা এখনও ইংল্যান্ডে আছে, সেই উইসেক্সের কিং ছিলেন তিনি, এবং তাকে রিকগনাইজ করা হয় ওল্ড ইংলিশ প্রোজের ফাদার হিসাবে। তাকে বলা হয় ওল্ড ইংলিশ প্রোজের ফাদার। তাহলে ওল্ড ইংলিশ পোয়েট্রির ফাদার হচ্ছে ক্যাডম্যান এবং ওল্ড ইংলিশ প্রোজের ফাদার হচ্ছে এই আলফ্রেড কিং, এটা মনে রেখো। তারপরে ওই সময়ের এপিক পোয়েমস, অ্যাংলো সেকশনের এপিক পোয়েম যদি আমরা কয়েকটা বলি তাহলে বিউলফ, এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ। এরপরে উইথ শীত, তারপরে ডুয়ার্স ল্যামেন্ট এবং সিফেরার, এগুলোও হচ্ছে এপিক, এপিক না, মানে এগুলো হিরোইক পোয়েম সব। এবং এপিক হচ্ছে ওই বিউলফ, ওইটাই হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ আর কি।
আচ্ছা, সো এই হচ্ছে আমাদের এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড সম্পর্কে শর্ট যে স্টোরিগুলো সেগুলো। সামনের দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু শর্ট নোট পড়বো এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড সম্পর্কে শর্ট নোট, এবং বিউলফ সম্পর্কে শর্ট নোট পড়ব, এবং একই সঙ্গে আরও দু একটা বিষয় নিয়ে, বিশেষ করে কিং আলফ্রেড, সেও অনেক গুরুত্বপূর্ণ, তার সম্পর্কে শর্ট নোট পড়ব। এরপরে আমরা আরও যেমন আহ, দু একটা রাইটিং সম্পর্কে আমরা শর্ট নোট পড়বো সামনের দিন। এবং এই শর্ট নোটগুলো পড়ার পরে আমরা তার পরের দিনে গিয়ে, মানে এই ওল্ড ইংলিশে গিয়ে আমাদের 3টা ক্লাস হবে মেবি। তো তারপরে গিয়ে আমরা পড়বো হচ্ছে এই এজের যে বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে ডিটেইল আলোচনা করার যদিও সুযোগ নাই, কারণ তোমাদের প্রশ্নগুলোই হচ্ছে 10 মার্কের। 10 মার্কের প্রশ্নগুলোতে খুব বেশি আলোচনা না করলেও হবে। এক একটা ফিচার নিয়ে 2-3টা করে লাইন তোমরা যদি লিখতে পারো তাহলেই তোমরা ভালো মার্কস পেয়ে যাবে। যদি হ্যাঁ আরও বড় কোশ্চেন হতো, যেমন আমরা যখন পড়েছি 20 মার্কের, তখন কিন্তু এটা নিয়ে ডিটেইল লিখতে হতো বা লিখা যেত, তখন টাইমও থাকতো, একটা করে কোশ্চেন আমরা 45 মিনিটে লিখতাম, আর তোমাদের তো 25-30 মিনিট, সো তোমাদের সময়ও কম। তবে তোমরা হিন্টস দিয়ে যাবে, যে যত বেশি পয়েন্টের হিন্টস দিতে পারবা তার তত ভালো মার্কস আসবে সব সব ক্ষেত্রেই। সব কিছুই চেষ্টা করবা যে একটু পয়েন্ট আউট করে করে পড়ার, তাহলে মার্কস বেশি আসবে। আচ্ছা, সো আজকে ওভারঅল তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন পর্যন্ত, তাহলে সেই কোশ্চেনগুলো করো, আর আমি এখানেই শেষ করব আজকে। স্যার, সিনিয়র নামে একজনকে দেখলাম, হ্যাঁ উনি কি কবি ছিলেন? হ্যাঁ, আচ্ছা, আর কেউ কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আর স্যার, হ্যাঁ হিরোইন আর ইপিক কি আলাদা? হ্যাঁ, হিরোইক আর অনেকগুলো এপিক বই তো আলাদা। হ্যাঁ, হিরোইক আর এপিক আলাদা। অনেক এপিক আছে যেগুলোতে হিরোইক স্টোরি নাও থাকতে পারে, হুম, কিন্তু ওটা এপিক মানে মহাকাব্য। মহাকাব্য বলতে সেটা প্রেমের কাব্যও হতে পারে, প্রেমের কাব্য দিয়েই মহাকাব্য হয়ে যেতে পারে, আবার রিলিজিয়াস কোনো অ্যাক্টিভিটি দিয়েও প্রেমের মহাকাব্য হতে পারে, আবার হিরোইক ডিড বা হিরোইক টপিক দিয়েও হতে পারে। যেমন একটা জিনিস এমনি স্বাভাবিকভাবে চিন্তা করো, আম, ওই সময়টাতে মানে ওল্ড ইংলিশ, ওই সময়টাতে তো আসলে মানুষ যুদ্ধ বিগ্রহ করেই বা বেঁচে থাকার চেষ্টা করতো, বা একজন আর একজনের মানে এক মানে অত্যন্ত উপজাতি বা জাতি হিসেবে সব গোষ্ঠীগতভাবে বসবাস করতো। মানে এক জাতি আরেক জাতির এলাকা দখল করতো, তাদের মালামাল সব লুণ্ঠন করতো, এভাবেই মানে তাদের এই যুদ্ধ করেই তারা বেঁচে থাকতো। তো তাদের রাইটিংগুলোর টপিকও তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যুদ্ধগুলোই হতো, বা যা কিছু ধর্মীয় রাইটিং। কারণ পৃথিবীর আদি থেকেই তো মানে কোনো না কোনো ধর্ম বা কাউকে না কাউকে পূজা তো করেই, উপাসনা করেই। সো ধর্মীয় কিছু টপিক থাকতো। আর প্রেম ভালোবাসার টপিক তখন কিন্তু এত বেশি ছিল না, কারণ হচ্ছে প্রেম ভালোবাসা ওই সময়টাতে এত বেশি মানে তাদের তো খাবারের সন্ধানেই তাদের জীবন গেছে, বা ল্যান্ড বাঁচাতে বা ল্যান্ড আরেক জায়গা থেকে ইনভেট করতে, আগ্রাসন চালাতে, এটা করতেই তো তাদের লাইফ গেছে, তাদের আর প্রেম ভালোবাসার টাইম কই। তারপরেও যে প্রেম ভালোবাসা, এই যে বিউলফের ভিতরে অনেক কাহিনী রয়েছে প্রেম ভালোবাসার। সো তবে সব ওদের প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে স্টোরিজ অফ ব্যাটেল এবং স্টোরিজ অফ ওয়ারিয়র্স, যোদ্ধাদের যে স্টোরি বা কিংদের স্টোরি। তাদের সময়টা তো কিংরাও তো বড় বড় যোদ্ধা, সো তাদের স্টোরি বা তাদের প্রশংসার যে গল্পগুলি সেগুলি মূলত ওই সময়ের লিটারেচারের টপিক ছিল, সাবজেক্ট ছিল। আচ্ছা, নতুন 2-3 জন জয়েন করেছো, তোমরা লাইভে আছো কি না? তোমরা কেউ আজ থাকলে কোশ্চেন করতে পারো। আচ্ছা, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমাদের কোশ্চেন নাই, আর এইটা তো ভিডিও করে অবশ্যই দিয়ে দেবো, যারা পায়নি তারা পাবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা যারা যারা জয়েন করেছিলে। আমরা নেক্সট দিন আবার যত সময় ক্লাস করব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।